আমরা হায়ানাদের আল্লাহ চাইলে ইনশাআল্লাহ জ্যামিতি শুরু করব। তো জ্যামিতি আমাদের যে কনসেপ্ট, আমাদের যে প্রশ্নের প্যাটার্ন আমাদের অধ্যায় 3 আমাদের যে প্যাটার্ন সেখানে খ বিভাগের নাম হলো হায়ানাতে, খ বিভাগের নাম হলো জ্যামিতীয় ভেক্টর। কি বলতেছি? জ্যামিতীয় ভেক্টর। এখন এই জ্যামিতি কনসেপ্ট থেকে আমাদের অধ্যায় আছে 3 নাম্বার অধ্যায় আর হলো যে 11তম অধ্যায়, আর এই তো এটা নাম কি বলে যে এই 13তম অধ্যায়, ঠিক আছে। আর ভেক্টর আছে কোনটা? 12তম অধ্যায়। কথা কি বোঝা গেছে? তো জ্যামিতীয় ভেক্টরে আমাদের এখানে তৃতীয় অধ্যায় যেটা আছে, তৃতীয় অধ্যায়ের দুটো পার্ট আছে, একটা হলো 3.1 আর একটা হলো 3.2। এর ভিতরে 3.1 এর এখানে তিনটে উপপাদ্য আছে। কয়টা উপপাদ্য আছে? তিনটে উপপাদ্য। এটার উপপাদ্য 3, উপপাদ্য 4, উপপাদ্য 5। আর 3.2 এর এখানে তিনটে উপপাদ্য আছে। একটা হলো তোর যে 6 নম্বর উপপাদ্য, 7 নম্বর উপপাদ্য আর কত 8 নম্বর উপপাদ্য মনে হয়। আচ্ছা চলো, আমি ভুলও হইতে পারে। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই 3 নাম্বার উপপাদ্যের আগে 1 আর যে 2 উপপাদ্য রয়েছে, এই দুই উপপাদ্য আমাদের এখানে কাজ নেই। তো 1 আর 2 উপপাদ্যটা মূলত কি? প্রথম উপপাদ্যটা আমাদেরকে বলতেছে যে তোর কোন একটা ত্রিভুজের, ঠিক আছে, কোন একটা সমকোণী ত্রিভুজের তোর যে অতিভুজের মানে অতিভুজের এই বর্গ অপর দুই বাহু কিয়া বর্গের সমষ্টি সমান। আর আরেকটা বলতেছে যে যদি কোনো ত্রিভুজ পাওয়া যায় যার একটি বর্গের সমষ্টি বা একটির ক্ষেত্রফল অপর দুইটা বাহুর বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তবে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোনটা সমকোণ হবে। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ পিথাগোরাসের একটা যে উপপাদ্য, এটা হলো আবার পরেরটা আবার কি তার বিপরীত উপপাদ্য। কথা কি বোঝা যাচ্ছে? এখন এই দুটো উপপাদ্য আমাদের দরকার নেই, এগুলো আমাদের বোধ আগে তুমি ফলো হয় না, এগুলো জানে হয়তো। হ্যাঁ, প্রমাণ করতে গেলে ফলো হয় না, তো দর ঘামটাম বাইরে যেত না, কারণ কিন্তু করতে হলো প্রমাণ, ঠিক আছে। ঘাম বাইরে করতে বাদ 3, 4, 5, এই 3, 4, 5 এগুলো আসছে আবার পিথাগোরাস থেকে। এখানে পিথাগোরাস 1 আর 2 দেখাচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে উনি দেখাচ্ছেন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কার থেকে? সূক্ষ্মকোণী ত্রিভুজের থেকে। আর চতুর্থ উনি দেখাচ্ছেন সমকোণী ত্রিভুজ থেকে। কাকে থেকে? স্থূলকোণী ত্রিভুজ। এখানে দেখাচ্ছেন আমি এখানে একটু রং করতেছি, এটা হলো স্থূলকোণী। 3 নম্বর উপপাদ্য অনুসম্মত, এটা হলো স্থূলকোণী, এটা হলো সূক্ষ্মকোণী। এখন এইটা গেছে সমকোণী ত্রিভুজ, এটা কি গেছে? সমকোণী ত্রিভুজ। তাই এখানে বুঝেছেন স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য, এখানে যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য। আর 5 নাম্বারটা হলো অ্যাপোলোনিস উপপাদ্য, যে উপপাদ্যে উনি স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুটোকে মিক্সড করছেন। কথা কি বোঝা গেছে? আর 3 যেটা আমরা বলতেছি 2, এখানে আমাদের আছে ব্রহ্মগুপ্ত উপপাদ্য। আমাদের এখানে আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্র লম্ববিন্দু সমারেখ, এখানে একটা আছে। আর অষ্টমে আছে গিয়া টলেমির উপপাদ্য। কথা কি বোঝা গেছে? তবে এর ভিতরে ত্রিভুজের পরিকেন্দ্র, বর্গকেন্দ্র এবং লম্ববিন্দু সমারেখ ওইটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এদের ভিতরে 3.1 যেটা, এটার প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা এই 3টা উপপাদ্য যেমন ইম্পর্টেন্ট 3, 4, 5, আবার ওদের যেগুলো অনুশীলনী আছে অনুশীলনীগুলো কি ইম্পর্টেন্ট, এবং এগুলো হলো সবচেয়ে সহজ। যেগুলো তোর কাছে মনে হবে যে মানে জেনারেল ম্যাথ কি, এটা তার চেয়েও সহজ, মানে উপপাদ্যগুলো বেশি সহজ এগুলা, কিন্তু এখানের গুলো তোর একটু মানে কান্নাকাটি করাবে। কিন্তু এদের ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে পরিকেন্দ্র, বর্গকেন্দ্র, লম্ববিন্দু সমারেখ, এটা আমাদেরকে প্রমাণটা শিখতে হবে। আর গুলার জাস্ট সম্পর্কটা শিখতে হবে, এমসিকিউ যাতে আমরা ইজিলি করতে পারি ওই জন্য, ঠিক আছে। এবং এটাতে এমসিকিউতে একটু টাইম দেওয়া লাগবে। আর ধরতে গেলে আমাদের এই পুরা এই উচ্চতর আর কোনো জিনিস সাথে ওটা কঠিন কনসেপ্টের নাই, ঠিক আছে। তো যেরকম আমরা এখানে চলে যাচ্ছি স্থূলকোণী ত্রিভুজে। কোথায় চলে যাচ্ছি? স্থূলকোণী ত্রিভুজে। কিন্তু স্থূলকোণী ত্রিভুজে যাওয়ার আগে বা এই উপপাদ্যগুলো যাওয়ার আগে আমাদের কিছু ঘটনা জানতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা কি? সেটা হলো লম্ব বিন্দু, সেটা হলো লম্ব বিক্ষেপ জানতে হবে। কি জানতে হবে? লম্ব বিক্ষেপ। কি জানতে হবে? লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপটা কি? আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। এখন আমরা যে ত্রিভুজ নিয়ে আমরা যে এখানে আলোচনা করব, আমরা যে উপপাদ্যগুলো আসবে, এই উপপাদ্যগুলো হলো মূলত কি জানো? উপপাদ্যগুলো হলো মূলত এখানে এগুলো হলো দ্বিমাত্রিক কথাবার্তা। দ্বিমাত্রিক মানে এখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। এখন যেমন ধর আমি এখানে দাঁড়াইছি, আমার যে ছায়া পড়ছে না, ছায়া পড়ছে কিনা, আমাদের এই উপপাদ্যগুলো মূলত এই ছায়া রিলেটেড কথাবার্তাগুলো বলবে। সেটা কিরকম দেখ, ধর এটা একটা ভূমি, এটা একটা ভূমি। এখন এখানে যদি একটা বিন্দু থাকে, এই বিন্দু, তাহলে এই বিন্দুর একটা ছায়া পড়বে এখানে, ধরলাম যে এ প্রাইম। তাই এই বিন্দু যেটা, এই বিন্দু ছায়া পড়ছে এ প্রাইম। এই বিন্দুটাকে এখন আমি যদি একটা লম্ব টানি, লম্ব টানলে এইটাকে বলবো এই বিন্দুর পাদবিন্দু। কি বিন্দু বলবো? পাদবিন্দু। আর এই যে এই বিন্দুটা যে
এই যে বিন্দু, এই বিন্দুর লম্ব বিক্ষেপ করবো যেটা, এই ফ্রন্টটা হলো তার লম্ব বিক্ষেপ। এখন বিন্দুর লম্ব বিক্ষেপ একটা বিন্দু, বিন্দুর লম্ব বিক্ষেপ কি একটা বিন্দু, বিন্দুর দৈর্ঘ্য কত 0, তাহলে বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত হবে 0 হবে। এখন আমি যদি এখান থেকে ধর একটা রেখা চিন্তা করতেছি AB, এখন AB তাহলে এখানে একটা কি হবে AB এর আবার একটা কি হবে পাদবিন্দু সৃষ্টি হবে। এখন AB সরল এখানে এরকম না, তাহলে AB এর থেকে যে লম্ব বিক্ষেপটা সৃষ্টি হয় এটা হলো A প্রাইম B প্রাইম, যেটাকে আমরা পাদবিন্দু থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে অর্থাৎ AB এর ছায়া এখানে পড়তেছে কিনা, তাহলে এটা ব্যাপারটা হলো আমি যে এখানে যদি লাইট মারি আমি যে এখানে যে ছায়াটা সৃষ্টি হয়েছে এই ব্যাপারটা নিয়ে এখানে কথা বলতেছে। তাহলে AB এর লম্ব বিক্ষেপ হলো A প্রাইম B প্রাইম। এখন AB একটা সরল রেখা না, তাহলে A প্রাইম B প্রাইম একটা কি রেখা সরল রেখা। এখন AB যদি এভাবে হয় তাহলে AB A প্রাইম B প্রাইম, AB যদি এভাবে হয় তাহলে A প্রাইম B প্রাইম, এমন হলে তাও কি প্রাইম A প্রাইম B প্রাইম। আমাদের জিনিসটা হলো যে ওই শেষ বিন্দু যেটা লম্ব বিক্ষেপ করবে সেটা হলো গিয়া তার পাদবিন্দু, ওইটা নিয়ে আমাদের কথাবার্তা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এখান থেকে যে মিনিংটা দাঁড়ালো সেই মিনিংটা হলো যে আমাদের এখানে বস্তুটা যেভাবেই থাকুক না কেন এখানে যে ছায়াটা পড়বে, যে লম্ব বিক্ষেপটা পড়বে, ওই লম্ব বিক্ষেপটা সম্পূর্ণ এই সরল রেখার ভিতরে থাকবে। অর্থাৎ এখানে কি সে এভাবে আছে না এভাবে আছে না এমনি দিছে, এটা এখানে বিবেচ্য বিষয় না, তার জিনিসটা এভাবে লম্ব বরাবর পড়বে। কিভাবে পড়বে? লম্ব বরাবর পড়বে। সে যদি এখানে যদি এইভাবে থাকে তাহলে এখানে এইভাবে পড়বে, মানে অর্থাৎ এইটার এইটা অর্থাৎ এই সরল রেখাটা। এখন কত হলো দেখ, এখানে রেখাটা হয়তো তোর কাছে মনে হচ্ছে এটা অনেক বড় রেখা মনে হতে পারে, এখানে রেখাটা অনেক কি হতে পারে বড় হতে পারে, কিন্তু এখানে যখন যেটা আসবে তখন কিন্তু এটা এভাবে যে এই বিন্দুটার লম্ব দূরত্ব এখানে, এটার পাদবিন্দু এখানে, এটারও পাদবিন্দু কোথায় এখানে মধ্য এইবার এখানে যে রেখাটা থাকবে ওই রেখাটাকে মূলত আমরা কি এটার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হিসেবে ধরে নিব। কথা কি বোঝা গেছে? এখন আমাদেরকে বলতেছে যে বিন্দুর লম্ব বিক্ষেপের কি বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু, রেখার লম্ব বিক্ষেপ কি রেখা। কথা কি বোঝা গেছে? এখন বিন্দুর লম্ব বিক্ষেপের এই যে বিন্দুর দৈর্ঘ্য 0, বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কি 0, আর কোন একটা রেখার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য, কোন একটা রেখার দৈর্ঘ্য তার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কি ঠিক তাদের। কথা কি বোঝা গেছে? এইখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তাহলে এইখানে এইগুলো নিয়ে আমরা একটু কাজ করবো। কাজটা কি? সেটা হলো আমাদের প্রথম যে কাজটা এখান থেকে পাওয়া যায় তার নাম কি? তার নাম হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজ। তার নাম কি? স্থূলকোণী ত্রিভুজ। আজকে আমরা খুব ভালো করে স্থূলকোণী ত্রিভুজটা শিখবো, এমনকি বাসায় গিয়ে এটা করবো, এটা বলে আজকে করা আছে, ঠিক আছে? এটা ডিরেক্টলি করবো। রিমেম্বার, আমি কিন্তু তোকে হেডিংটা ভালো করে বুঝে দেবো। সাধারণ নির্বাচন কিন্তু বিশেষ নির্বাচন এখানে কথার ভিতরে আমার চলে আসবে। অঙ্কনটা একেবারে ইজি, তুই ধরলে বাসায় গিয়ে পারবি। আমার এখানে এই জিনিসটা তোর না বুঝলে চলবে, কেন? কারণ এটা দেখলেও তুই পারবি, আমার জিজ্ঞেস করা লাগবে না। কেমনে দেখ, তো আমরা যদি স্থূলকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি, আমাদের স্থূলকোণী ত্রিভুজ নিয়ে কথাটা হলো যে এরকম। তো এই যে ABC একটা স্থূলকোণী ত্রিভুজ, রিমেম্বার আমি যা করবো তোরা তাই করবি। ABC একটা কি ত্রিভুজ? ABC একটা কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। তাই ABC যে স্থূলকোণী ত্রিভুজটা আঁকলাম, এইখানে এই বিকোণটা কি কোণ? স্থূলকোণ। বিকোণটা কি কোণ? স্থূলকোণ। আমার বলতেছে যে ABC স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বিপরীত বাহু কোনটা? AC। তাই AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? AC স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহু কি? AB আর BC। তাহলে AB এবং BC অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? এই অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটির কি বলতেছি? ওই দুই বাহু কোনটা? এই দুই বাহুর কথা, মানে ওই যে বাকি যে দুই বাহু আছে সেটা, ওই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটির। ধরলাম যে দুই বাহু কি আছে? BC আছে আর কি আছে? AB আছে। BC আর কি আছে? AB আছে। দেখ ওই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটি, তাহলে BCটা তো নিচে শুয়ে আছে না, তাহলে ধর যে এই BC এর উপর AB এর লম্ব বিক্ষেপ করবে, তাহলে B এর লম্ব বিক্ষেপ B এর লম্ব বিক্ষেপ কি? B। আর A এর লম্ব বিক্ষেপ ধর C। কি বলতেছি? সরি D। এর লম্ব বিক্ষেপ কত? D। পড়ছে কিনা? পড়ছে না? তাহলে তাদের যে কোনো মানে অপর দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটি, আবার বলতেছি কোন স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটির, ঠিক আছে, লম্ব বিক্ষেপের।
তাহলে বি এর লম্ব বিক্ষেপ বি, এ এর লম্ব বিক্ষেপ ডি। তাহলে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে অঙ্কিত ক্ষেত্রফল কি সৃষ্টি হলো দেখ, ব্যাপারটা কিন্তু এইভাবে চিন্তা কর, যে কোনো একটির উপর আরেকটি লম্ব বিক্ষেপ বলছে না, তাহলে বিসি এর উপর, তাহলে লম্ব বিক্ষেপ কার উপর পড়ছে? বিসি এর উপর। তাহলে এই যে বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ কত? বিডি, বি এর লম্ব বিক্ষেপ বি, আর এর লম্ব বিক্ষেপ কত? ডি। তাহলে এই লম্ব বিক্ষেপ কি সৃষ্টি হলো? বিডি। তাহলে এই যে একটি বাহুর উপর আরেকটি বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? একটা বাহুর সাথে আরেকটা বাহুর কি? গুণফল। তাহলে বিসি টু বিডি এই দুইটার বাহুর গুণফলটাকে বলে আয়তক্ষেত্র। কথা কি বোঝা যাচ্ছে? এই দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কথা কি বোঝা গেছে? আবার বলতেছি, কোন ত্রিভুজে, কি বলতেছি এখানে দেখা, কোন ত্রিভুজে, কোন স্থূলকোণী ত্রিভুজে, কি বলতেছি কোন স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটির, তাহলে বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ বি, আর এর লম্ব বিক্ষেপ কি? বি। কারণ বি তো অলরেডি ভূমিতেই আছে। কথা কি বোঝা গেছে? তাহলে দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটি, তাহলে বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ বিডি, তাহলে একটির উপর আরেকটির বিসি এর উপর লম্ব বিক্ষেপ বিডি, তাহলে ওই, ঠিক আছে, ওই লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বিসি এর সাথে বিডি এর গুণফল, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কথা কি বোঝা গেছে? এটা হলো কি বলছি এখন? এটা হলো স্থূলকোণী উপপাদ্য। কথা কি বোঝা গেছে? এটা হলো 3 নাম্বার উপপাদ্য, ঠিক আছে। এখন এইটা বাসার যাই তোরা করবি, বাসার যাই করলে তোরা এবার যেটা বুঝবি না ওইটা আমি কালকে বোঝাবো, কিন্তু আমার কাজ হলো এখানে, আমার কাজ হলো যেখানে এইটা ভাষাটা বোঝাবো, কারণ ভাষাটা এখানে ইম্পর্টেন্ট। দেখ এখানে একটা জিনিস দেখ ভালো করি, এখানে দুইটা ত্রিভুজ আছে, এখানে অলরেডি দেখ সমকোণী ত্রিভুজ এখানে একটা সৃষ্টি হয়েছে না, যেখান থেকে আমরা বলতে পারতেছি এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আছে না। আবার সমকোণী ত্রিভুজ এখান থেকে এডিসি হয়েছে, যেখান থেকে আবার আমরা বলতে পারছি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু আবার কত? এসি স্কয়ার। কথা কি বোঝা গেছে? এই দুইটার সম্মিলিত একটা গণনা করবে এখানে, ঠিক আছে। এই জিনিসটা তোদেরকে জানাই রাখলাম, বোঝা গেছে? এটা কি বুঝছি আমরা, কি বুঝছি? ঠিক আছে। অ্যাপোলোনি আছে, শুক্রগুণী আছে, সরি অ্যাপোলোনিয়াস বলছি, কি দাও আছে, এরপর শুক্রগুণী আছে, এরপর অ্যাপোলোনিয়াস আছে। কিন্তু আজকের এটা অবশ্যই করে আমাকে কালকে রেখে দিতে হবে, যারা আসে না আমার এটা বুঝছেন, কিন্তু কালকে এটা রেখে দিতে হবে, মুখস্থ লিখে দিতে হবে, কারণ এটা পরীক্ষায় তৃতীয় পদ্ধতি, এটা হুবহু আসবে। দেখ এটা ইয়া করো।